এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে জিওগ্রাফির সিলেবাস অ্যানালাইসিস। অবশ্যই শুধুমাত্র ডাব্লিউবিসিএস এর জন্য, ইউপিএসসি এর জন্য না। আমি এখানে জিওগ্রাফি সিলেবাসটাকে টোটাল দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। কারণ ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা পড়লেই মোটামুটি ডাব্লিউবিসিএসটা কমপ্লিট হয়ে যায়। আর বেশি দুটো দুটো একটা হয়তো বাইরে থেকে করতে হয়, তাছাড়া মানে বেশি কিছু করতে হয় না। তো সেই জন্য আমি আজকে ডাব্লিউবিসিএস এর জিওগ্রাফি সিলেবাসটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আমি এখানে ডেটটা লিখে দিয়েছি 19 জুন, যেহেতু আমার ডাব্লিউবিসিএস আসছে। তো সব মিলিয়ে হাতে হয়তো তোমার আর 70 ডেজ, মানে সবকিছু ছেড়ে হয়তো 70 ডেজ টাইপের আছে, তার বেশি আর নেই, ঠিক আছে। তো জিওগ্রাফি ফর ডাব্লিউবিসিএস, ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তো ইন্ডিয়ান জিওগ্রাফি আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেটা কি কি পড়ে সেটা নিয়ে আমি আলোচনা করবো আজকের টপিক। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা আমি নেক্সট একটা পার্টে দিয়ে দেবো। এটা হচ্ছে তুমি বলতে পারো জিওগ্রাফির সিলেবাস অ্যানালাইসিস পার্ট 1, অ্যান্ড নেক্সট আসবে পার্ট 2। পার্ট 2 আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে কি কি পড়ে সেটা কিন্তু দেবো, ঠিক আছে। তো দেখো, তোমাকে ফার্স্টে কি কি পড়তে হচ্ছে সেটা একটু বলে দিই, তারপরে আমি এই প্রত্যেকটা টপিক অনুযায়ী দুটো কি তিনটে করে কোশ্চেন পার কোশ্চেন করিয়ে দেবো। তো ফার্স্টে আছে দেখো ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, অঙ্গরাজ্য সমূহ 1 নম্বরে। 2 ভারতের ভূপ্রকৃতি, 3 ভারতের নদ নদী, 4 ভারতের জলবায়ু, 5 ভারতের স্বাভাবিক উদ্ভিদ, 6 রেখেছি ভারতের মৃত্তিকা, ভারতের জলসেচ ব্যবস্থার সাথে, 8 ভারতের কৃষিকাজ, ভারতের বিভিন্ন প্রকার প্রকল্প সমূহ, 10 আছে ভারতের শক্তি সম্পদ ও খনিজ সম্পদ, 11 আছে ভারতের শিল্প সমূহ, 12 ভারতের পরিবহন ব্যবস্থা, 13 আছে ভারতের প্রধান প্রধান বন্দর, 14 ভারতের জনসংখ্যা, 15 ভারতের জনবসতি। তো এটা হচ্ছে আমার টোটাল সিলেবাসটা। এবার আমি একটা একটা করে পয়েন্টে কি কি কোশ্চেন কোন কোন বছরে এসেছে সেটা আলোচনা করব, এবং করতে করতে একদম 15 অব্দি বলে দেবো। এটা ডাব্লিউবিসিএস এর পুরো কোশ্চেনটা কিন্তু এর থেকেই এসেছে, বাইরে কিন্তু কিছু নেই। তো দেখো, ফার্স্টে বলে দিই ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, অঙ্গরাজ্য সমূহ, অর্থাৎ কি লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস এক্সিস্টেন্স, এরিয়া, স্টেটস এটসেট্রা। তাই তো, এটা যদি ইংলিশে বলি তো এটাই হয়। তো এর থেকে 2020-তে প্রথম যে কোশ্চেনটা ছিল, আমি দুটো করে কোশ্চেন বলার চেষ্টা করবো প্রত্যেকটা থেকে। 2020-তে এসেছিল একটা, কখন মাদ্রাজ রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? তো অপশনে ছিল 14 জানুয়ারি 1969, বি এ ছিল 4 ডিসেম্বর 1969, তারপরে সি ছিল 27 জানুয়ারি 1969, ডি এ ছিল 16 আগস্ট 1969। তো অপশন হয়ে যাবে অপশন এটা। ভারতের সরকার 1950 সালে 26 জানুয়ারি মাদ্রাজ রাজ্য গঠন করেছিল। মাদ্রাজ রাজ্যের মধ্যে তখন তামিলনাড়ু, উপকূলীয় অন্ধ্র, রায়ালসীমা, উত্তর ও মধ্য কেরালার মালাবার অঞ্চল, বেল্লারি, দক্ষিণ কানাডা অন্তর্ভুক্ত ছিল। তখন 1953 সালে উপকূলীয় অন্ধ্র, রায়ালসীমায় অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল, আর দক্ষিণ কানাডা বেল্লারি জেলা মহীশূর রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছিল মালাবার জেলা ত্রিবাঙ্কুর। এর ফলে কোচিনের সঙ্গে যুক্ত হয়েছিল 1956 সালে কেরালা রাজ্যটা গঠিত হয়েছিল ওই ওই জায়গাগুলো নিয়ে। তো এরপর 1969 সালে 14 জানুয়ারি মাদ্রাজ রাজ্যটি তামিলনাড়ু হিসাবে নামাঙ্কিত হয়েছিল। তখন ওখানকার মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু CN আন্নাদুরাই, ঠিক আছে। তো এটা এসেছিল 2020-তে। এবার আমি একটা 2018 প্রশ্ন মানে কোশ্চেন বলছি। সিকিম ভারতের ফুল ফ্লেজ রাজ্য হিসাবে কবে ঘোষিত হয়? 1975 সালে। অবশ্যই আমরা জানি অ্যান্সারটা, আমি অপশনগুলো একটু বলছি। 1985-তে ছিল, 1975 ছিল, 1965 ছিল, আর 1875। এটা কিন্তু 2018-এ এসছে। তো অপশন হয়ে যাবে অপশন 1975 সালটা। 16 মে সিকিম ভারতের সংবিধানে 36তম সংশোধনীর মাধ্যমে ভারতের অন্তর্ভুক্ত হয়, এবং সিকিম কিন্তু ভারতের 22তম রাজ্য, ঠিক আছে। তো এটা গেলে আমার ফার্স্টে ভারতের অবস্থান, বিস্তার, আয়তন, অঙ্গরাজ্য সমূহ। আমি দুটো করে কোশ্চেন বলছি, না ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ যেহেতু আমার এখানে 15টা সাব টপিক আছে, ঠিক আছে। তো নেক্সট আছে দেখো ভারতের ভূপ্রকৃতি, অর্থাৎ কি ভারতের ভূপ্রকৃতি মানে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, যেটাকে ইংলিশে বলে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো আমি এখানে প্রথম প্রশ্নটা বলছি, যেটা 2020-তে এসেছিল। পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? ছোট আন্দামানে, দক্ষিণ আন্দামানে, বৃহৎ নিকোবরে, নাকি উত্তর আন্দামানে? তো আমাদের উত্তর হয়ে যাবে দক্ষিণ আন্দামানে। পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামানে। এক্সপ্লেনেশনটা শোনো, সব সময় কোশ্চেনের সাথে এক্সপ্লেনেশন পড়বে, তাহলে কি হবে, কনসেপ্টটা পুরো ভেতর থেকে ক্লিয়ার হয়ে যাবে। নালে ওই যে শুধু কোশ্চেন মুখস্থ করে কিন্তু লাভ নেই। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার পড়লে কিন্তু অনেকটা হেল্প হয় এক্সপ্লেনেশন পড়লে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। সেই পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামানের দক্ষিণ দ্বীপের দক্ষিণের যে দ্বীপ আছে সেই পূর্ব উপকূলে অবস্থিত। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ, দ্বীপপুঞ্জের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ, আর হচ্ছে স্যাডেল পিক, যে উচ্চতাটা সেটা হচ্ছে স্যাডেল পিকের উচ্চতা 737 মিটার। এটা কিন্তু উত্তর আন্দামানে অবস্থিত। তাহলে এটা গেলে আমার ভারতের ভূপ্রকৃতির প্রথম প্রশ্ন। আর একটা কোশ্চেন আমি বলছি,
2019 এসে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হলো এক প্রকার। অপশন এতে ছিল বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালি তরঙ্গায়িত ভূমি, বি হচ্ছে পুরাতন পলি, সি হচ্ছে নতুন পলি, ডি হচ্ছে কর্দমাক্ত অঞ্চল। তো অ্যান্সারটা হয়ে যাবে ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির উচ্চ গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল ভূর সৃষ্টি হয়। তো বছরের শুষ্ক মাসগুলিতে বায়ুবাহিত বালিকণাগুলো সঞ্চিত হয়ে এই ভূরটা গড়ে উঠেছিল। তো অপশন হয়ে যাবে বায়ু প্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি। নেক্সট ভারতের নদ নদী, অর্থাৎ আমাদের তৃতীয় নাম্বারটা হচ্ছে ভারতের নদ নদী, রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়া। তো ফার্স্ট আমি একটা কোশ্চেন বলি। 2019 এসেছিল কোল্লেরির হ্রদ কোথায় অবস্থিত? প্রথম অপশানে ছিল গোদাবরী ও কাবেরীর মধ্যে, দ্বিতীয় অপশন ছিল গোদাবরী কৃষ্ণার মধ্যে, আর সি এ ছিল কৃষ্ণা ও কাবেরীর মধ্যে, ডি এ ছিল মহানদী ও গোদাবরীর মধ্যে। তো অবশ্যই উত্তর হয়ে যাবে গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। ভারতের সাধু জলের অন্যতম বৃহত্তম হ্রদ কোল্লেরু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপ মাঝখানে যেখানে রয়েছে, এখানে 1999 সালে অভয়ারণ্যটা গড়ে তোলা হয়েছে। ঠিক আছে। ওই 2019 আর একটা কোশ্চেন ছিল মানস সরোবর অবস্থিত কোথায়? কারাকোরাম পর্বত শ্রেণীতে, পীরপাঞ্জল পর্বত শ্রেণীতে, নাকি কৈলাস পর্বত শ্রেণীতে, নাকি মহাভারত পর্বত শ্রেণীতে? তো উত্তরটা হয়ে যাবে মানস সরোবর অবস্থিত কোথায়? কৈলাস পর্বত শ্রেণীতে। কৈলাস পর্বত শ্রেণী কোথায় আছে? চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। সেটা একটা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। তো সেটা হচ্ছে ট্রান্স হিমালয়ের কিয়দংশ নিয়ে গঠিত। ঠিক আছে, হয়ে গেল আমার রিভার্স অ্যান্ড লেকস অফ ইন্ডিয়া। এবার আছে ভারতের জলবায়ু। চারে আমার দেখেছি ভারতের জলবায়ু। তো ক্লাইমেট অফ ইন্ডিয়া, রাইট, ক্লাইমেট অফ ইন্ডিয়া। তো 2017-তে এসছে একটা কোশ্চেন, সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে কোন তারিখে পৌঁছায়? সাধারণভাবে জুন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে, বি অপশন ছিল জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, সি এ ছিল জুন মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে, এবং ডি এ ছিল জুন মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে। তো অপশন হয়ে যাবে আমাদের অপশন বি, জুন মাসের 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে কিন্তু এই সাধারণভাবে গ্রীষ্মকালীন যে মৌসুমী বায়ুটা সেটা কিন্তু আমাদের এই দক্ষিণবঙ্গে, অর্থাৎ আমাদের এইটা হলো যুক্তরাজ্য সরকার, এগুলো হলো দক্ষিণবঙ্গ। তো এই দক্ষিণবঙ্গে এসে কিন্তু পৌঁছায়। সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায় জুন মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে, এবং উত্তরবঙ্গে এসে পৌঁছায় 5ই জুন নাগাদ। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এসে পৌঁছায় হচ্ছে 20শে মে, এবং দক্ষিণ ভারতে তিরুবনন্তপুরমে যেখানে পৌঁছায় সেটা হচ্ছে 1 জুন। কলকাতাতে 7ই জুন তারিখে প্রবেশ করে। ঠিক আছে, তো কলকাতাতে কবে? 7ই জুন তারিখে প্রবেশ করে। তো ভারতের স্বাভাবিক উদ্ভিদ, এরপরে আছে ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া। তো প্রথম কোশ্চেন আছে দেখো, আচ্ছা আরেকটা কোশ্চেন বলা হয়নি, ওটা একটা প্রশ্ন বললাম। আর একটা হচ্ছে জলবায়ু একটু বলি, ক্লাইমেট অফ ইন্ডিয়ার আরেকটা কোশ্চেন। সেটা হচ্ছে ধরো 2013-তে, সরি না 14-তে এসছে, 14-তে একটা এসছে, ওটা একটু বলে দিই। তামিলনাড়ুর উত্তর উপকূলে অক্টোবর নভেম্বর মাসে প্রচুর বৃষ্টির কারণ হলো দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। অপশন এতে ছিল নাকি প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, নাকি পশ্চিমী ঝঞ্ঝা, নাকি অক্লুশন। তো কোনটা অ্যান্সার হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে, যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। কেন? তামিলনাড়ুর উপকূলে অর্থাৎ করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। প্রথমবার হয় জুন মাসের প্রথমে সপ্তাহে এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত, হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরের যে শাখা সেটা হচ্ছে ভারতে প্রবেশ করে, এবং দ্বিতীয়বার হয় অক্টোবর নভেম্বর মাসে বৃষ্টিপাত উত্তর পূর্ব মৌসুমী বায়ু রূপে প্রত্যাগমন করার সময় পূর্বঘাট পর্বতমালায় বাধা পেয়ে তামিলনাড়ুতে সেই বৃষ্টিপাতটা ঘটায়। তো এটা হবে আমাদের প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। নেক্সট আছে দেখো, যেটা বললাম ভারতের স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ ন্যাচারাল ভেজিটেশন অফ ইন্ডিয়া। এখানে আছে দেখো শোলা অরণ্য দেখা যায়। শোলা অরণ্য কোথায় দেখা যায়? হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে, নাকি পূর্বঘাট পর্বতে? তো অবশ্যই শোলা অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে। এক্সপ্লেনেশনটা শোনো। দক্ষিণ ভারতের স্থানীয় ক্রান্তীয় পার্বত্য অরণ্য সহ ঢেউ খেলানো তৃণভূমি শোলা অরণ্য নামে পরিচিত। তো শোলা অরণ্যের নীলগিরি, আনাইমালা, মুন্নার, পালনি, মেঘমালাই, অগস্ত্যমালাই সহ কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ুতে অবস্থান করেছে। ঠিক আছে, তো আরেকটা কোশ্চেন বলে দিই স্বাভাবিক উদ্ভিদের, এটা আছে 2019-এ। তো আর একটা বলি, 2018-এ এটা এসেছিল। সেটা হচ্ছে 2017 সালে গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করে? জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ কর্মসূচি অপশন এতে, অপশন বি তে ছিল নিরাপদ হিমালয়, অপশন সি তে ছিল ওপরে দুটোই অর্থাৎ এ এবং বি, এবং ডি তে ছিল কোনোটিই নয়। ঠিক আছে, তো অ্যান্সারটা আমাদের হয়ে যাবে অবশ্যই অপশন এও হবে, অপশন বিও হবে। অর্থাৎ 2017 সালে গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রাম কোন তথ্যের প্রকাশ প্রত্যক্ষ করেছিল? জাতীয় বন্যপ্রাণী প্রত্যক্ষ যে কর্মসূচি, সংরক্ষণ কর্মসূচি এবং নিরাপদ হিমালয়। তো এক্সপ্লেনেশনটা হচ্ছে 2017 সালে গ্লোবাল ওয়াইল্ড লাইফ প্রোগ্রামের দ্বারা হিমালয় পার্বত্য অঞ্চলে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে বাস্তুতান্ত্রিক ভারসাম্য বৃদ্ধি করে, এবং এই অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিতের কথা কিন্তু এটাই বলা হয়। ঠিক আছে,
তো স্বাভাবিক উদ্ভিদ হয়ে গেছে, এবার আসছে ভারতের মৃত্তিকা অর্থাৎ সয়েল অফ ইন্ডিয়া। তো সয়েল অফ ইন্ডিয়া 2017 যে কোশ্চেনটা ছিল সেটা দিয়ে শুরু করি। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কি মৃত্তিকা? ল্যাটেরাইট মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, লোহিত বা লাল মৃত্তিকা, নাকি হচ্ছে পলিমৃত্তিকা? অবশ্যই এটা হয়ে যাবে পলিমৃত্তিকা, অপশন বি হয়ে যাবে, কারণ ভারতের সমগ্র আয়তনের মধ্যে পলিমৃত্তিকার অংশ সবচেয়ে বেশি রয়েছে, প্রায় 45.6%। এরপরেই আছে কৃষ্ণ মৃত্তিকা, অর্থাৎ প্রথমে পলিমৃত্তিকা 45.6%, মনে রাখতে পারো, এবং তারপরেই কিন্তু কৃষ্ণ মৃত্তিকা 16.6%। ঠিক আছে, এরপরে আরেকটা আছে ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি কোথায় রয়েছে, অর্থাৎ ফেলানো জমি কোথায় আছে। আহ এটা হচ্ছে মানে যে জমিতে হচ্ছে বৃষ্টিপাত কম হয় এরকম। তো ওটা আছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট। তো আমাদের অপশন অবশ্যই হয়ে যাবে রাজস্থান। মৃত্তিকার রুক্ষতা অর্থাৎ মাটির যে রুক্ষতা, প্রয়োজনের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হয়, মৃত্তিকার ক্ষয় হয়, লবণাক্তের প্রভৃতি কারণে রাজস্থানের বেশিরভাগ জমি কিন্তু এখনো পতিত অবস্থায় আছে। তো সয়েল হয়ে গেছে। তো ভারতের এবার আমরা করবো জলসেচ ব্যবস্থা, ইরিগেশন সিস্টেম অফ ইন্ডিয়া। তো প্রথম প্রশ্ন দেখে নিই, 2020 এসেছিল বিকানের খাল কোন নদী থেকে শুরু হয়েছে? শতদ্রু নদী থেকে শুরু হয়েছে বিকানের খাল, অবশ্যই। তো অপশন ছিল বানাস, তারপর শতদ্রু, চম্বল আর যমুনা। তো আমাদের অপশন হয়ে যাবে শতদ্রু। এক্সপ্লেনেশনটা হচ্ছে শতদ্রু নদী থেকে বিকানের বা গ্যাং খাল, যেটা হুসেনওয়ালা নামক স্থানে 1928 সালে খনন করা হয়েছিল, মরুভূমির উপর দিয়ে প্রভাবিত হওয়ার কারণে এই খালের জলের রং কিন্তু লাল। বিকানের ডিভিশনের প্রায় 3.4 লক্ষ হেক্টর জমিতে এই খালের জল সেচ কাজ করা হয়। এই খালের মোট দৈর্ঘ্য হচ্ছে 1280 কিলোমিটার। রাজস্থানের উপর উল্লেখযোগ্য সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল, মানে আরেকটি খালের নাম আমি বলে দিচ্ছি, চম্বল প্রকল্প। রাজস্থান ও মধ্যপ্রদেশের যৌথ উদ্যোগে এটা তৈরি হয়েছিল, চম্বল প্রকল্পটা। ঠিক আছে, তো এই গেল জলসেচ ব্যবস্থার প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে আসছি, ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক? তো অপশন আছে তামিলনাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ, কর্ণাটক। অবশ্যই অপশন হয়ে যাবে এ, অর্থাৎ তামিলনাড়ু। সমগ্র যে বিকল্পগুলো আমাদের ছিল তার মধ্যে ট্যাঙ্ক ইরিগেশনে তামিলনাড়ু সমগ্র ভারতের ট্যাঙ্ক ইরিগেটেড এরিয়ার 34.2% স্থান দখল করেছে। এরপরে রয়েছে কর্ণাটক, তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ প্রথমে কে তামিলনাড়ু, তারপরে কিন্তু সেকেন্ডে কর্ণাটক, আর থার্ডে আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। কিন্তু মনে রাখার জন্য। তো ভারতের কৃষিকাজ, এরপর আসছি ভারতের কৃষিকাজ, এগ্রিকালচার অফ ইন্ডিয়া। তো প্রথম 2020 কোশ্চেনটাই দেখে নিই, সেটা হচ্ছে ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কি? অন্ধ্রপ্রদেশ, অবশ্যই। অন্ধ্রপ্রদেশ কিন্তু যে কটা অপশন ছিল আমি অপশনগুলো একটু বলে দিই, বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। এর মধ্যে এই কটা অপশনের মধ্যে অন্ধ্রপ্রদেশ কিন্তু প্রথমে আছে। তো বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ কি? সব থেকে বেশি দুধ কোথায় উৎপন্ন হয়? ভারতে, চীনে, আমেরিকা যুক্তরাষ্ট্র নাকি অস্ট্রেলিয়াতে? বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ হলো ভারত। এটাও 2020-তেই এসেছিল কোশ্চেনটা। পৃথিবীর প্রায় 21% দুগ্ধ কিন্তু ভারত উৎপাদন করা হয়, তারপর আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চীন অবস্থান করছে, অর্থাৎ সেকেন্ডে আছে আমেরিকা, থার্ডে আছে চীন, এবং আমাদের ভারত কিন্তু একে দুগ্ধ উৎপাদক দেশ হিসাবে। তো হয়ে গেছে কৃষিকাজ। এবার আছে ভারতের বিভিন্ন প্রকার প্রকল্প সমূহ, তাই তো, অর্থাৎ ভেরিয়াস টাইপস অফ প্রজেক্ট অফ ইন্ডিয়া। তো এখানে বলছে প্রথম প্রশ্ন 2020-তে যেটা এসেছিল, সোমাশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশনে ছিল মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র। সোমাশিলা বাঁধ কোথায় অবস্থিত, কোন রাজ্যে, কোন স্টেটে? তো এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রপ্রদেশের নোল্লা জেলার পেন্না নদীর উপর সোমশিলা বাঁধটা নির্মিত হয়েছে। বাঁধটি হচ্ছে মৃত্তিকা দ্বারা নির্মিত এবং উচ্চতা হচ্ছে 39 মিটার। ঠিক আছে, এরপর সেকেন্ড কোশ্চেন 2020-তেই আমি বললাম, আর একটা কোশ্চেন বলে দিই, তিনপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত? দামোদর, শিলাবতী, কংসাবতী নাকি ময়ূরাক্ষী? তো এটা হবে ময়ূরাক্ষী। তিলপাড়া ব্যারেজটি পশ্চিমবঙ্গের সিউড়ির কাছে আছে। তিলপাড়া ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে। ময়ূরাক্ষী নদীর একটি বাঁধ হচ্ছে ম্যাসেঞ্জার, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। আর কানাডা সরকারের সহায়তা নির্মিত হয়েছে বলে এটা কানাডা ড্যামও কিন্তু বলা হয়। তো আমার এটা কমপ্লিট হয়ে গেলে চলে এলাম আমি 10-এ, অর্থাৎ ভারতের শক্তি সম্পদ ও খনিজ সম্পদে। ভারতের শক্তি সম্পদ 10 নম্বরে, অর্থাৎ পাওয়ার অফ মিনারেলস অফ ইন্ডিয়া, পাওয়ার অ্যান্ড মিনারেলস অফ ইন্ডিয়া। পাওয়ার মানে শক্তি সম্পদ, মিনারেলস মানে খনিজ সম্পদ, এটা আমরা জানি। তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি, 2020-তে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? আমাদের অপশন ছিল কোটা, কালপক্কম, সুরাট নাকি মুম্বাই। তো অপশন হয়ে যাবে অপশন সি, অবশ্যই কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্র অবস্থিত কিন্তু সুরাটে। প্রদত্ত বিকল্পগুলি যেগুলো ছিল তার মধ্যে গুজরাটের মধ্যে অবস্থিত হচ্ছে কাঁকড়াপাড়া পারমাণবিক কেন্দ্রটির কাছে শহর গুজরাট বা সুরাট, গুজরাটের সুরাট যে শহরটা। তো এরপর মহারাষ্ট্রের মুম্বাই, রাজস্থানের কোটা এবং তামিলনাড়ুর কালপক্কম অবস্থিত। ঠিক আছে, তো এরপরে সেকেন্ড কোশ্চেনটা বলছি, ভারতের পারমাণবিক শক্তি কমিশন অর্থাৎ AEC 1948 মানে 1948 সালে কে প্রতিষ্ঠা করেছিল পারমাণবিক শক্তি কমিশনটা? তো ফার্স্ট আমাদের অপশানে আছে, দেখো, PK লায়েঙ্গার, MR শ্রীনিবাসন, তারপরে আছে বিক্রম সারাভাই নাকি হোমি ভাবা। তো এটা হয়ে যাবে
অ্যাটমিক মানে এইসির পুরো কথা হচ্ছে অ্যাটমিক এনার্জি কমিশন। এইসি 1948 সালে 10ই আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা প্রতিষ্ঠা করেছিল কিন্তু ডক্টর হোমি ভাবা। তো হয়ে গেল আমার দুটো কোশ্চেন। এই দুটো কোশ্চেন 2020-তে এসেছিল। এবার আমি চলে যাচ্ছি ভারতের শিল্প সমূহে, অর্থাৎ ভারতের শিল্প ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া। বলছে গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? একটা ছিল গুহা, বি আলাং, কান্দালা নাকি বেড়াভাল। তো অপশন বি হয়ে যাবে গুজরাটের ভাবনগর জেলায় একটি সেন্সাস টাউন হলো আলাং। ঠিক আছে। গত 3 দশক ধরে এই সমুদ্র সৈকতে জাহাজ ভাঙার কারখানা গড়ে উঠেছে। এখানে প্রতি বছর 100-র বেশি জাহাজকে ভাঙা হয়। তো এটা গেলে আমার 2020-র কোশ্চেন। এবং 2019 থেকে একটা দেখি, নিচের কোনটি সিমেন্টের মূল উপাদান? জিপসাম, মাটি, চুনাপাথর নাকি ছাই? এটা খুব মানে সহজ প্রশ্ন। সিমেন্টের মূল উপাদান তো চুনাপাথর। 1 টন সিমেন্ট তৈরিতে প্রায় 1.5 টন কিন্তু চুনাপাথর প্রয়োজন হয়। তো এটা গেল আমার শিল্প সমূহ কিন্তু শেষ হয়ে গেল। এবার আসি ভারতের পরিবহন ব্যবস্থা, অর্থাৎ কি ট্রান্সপোর্ট সিস্টেম অফ ইন্ডিয়া। তো 2020-তে যেটা এসেছে সেটা বলি, আর 2019টা বলবো। ইসরো সম্প্রতি কার্টোস্যাট 3 বা যে উৎক্ষেপণ করেছে সেটা কোথা থেকে, যে স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হয়েছে, তো সেটা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছে? শ্রীহরিকোটা, আহমেদাবাদ থেকে, বালেশ্বর থেকে না ট্রম্বে থেকে? তাহলে ইসরো সম্প্রতি যে তোমার এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছে সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা বা সতীশ ধাওয়ান সেন্টার যেটা আছে সেখান থেকে। তো 2019-এ এসেছে দেখো, ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশনের সদর দপ্তরটি কোথায়? এলাহাবাদ, কোচিনে নাকি কলকাতায় না মুম্বাইয়ে? তো এটা অপশন হয়ে যাবে অপশন বি, অর্থাৎ কলকাতায়। ভারতের সেন্ট্রাল ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেড বা যেটাকে শর্টে বলে CIWTCL 1967 সালের 22শে ফেব্রুয়ারি স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। এই সদর দপ্তর অবস্থিত। এবং প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই CIWTCL 1986 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সদর দপ্তর কিন্তু উত্তরপ্রদেশের নয়ডাতে অবস্থিত। হয়ে গেল আমার ভারতের পরিবহন ব্যবস্থা। এবার আসবো ভারতের প্রধান প্রধান বন্দর। দেখো প্রত্যেকটা থেকেই বিসিএস এ কোশ্চেন এসছে। তো এগুলোই হচ্ছে মেন টপিক। লিখে নিতে পারো, যাদের যাদের মনে হবে যে এগুলো পড়লেই যেখান থেকে পড়লে সুবিধা হবে তোমরা কিন্তু অবশ্যই করতে পারো। ঠিক আছে। এই টপিকগুলো করলে কিন্তু মানে আর এর বাইরে কিছু আসে না। তো নিম্নলিখিতের মধ্যে কোন বন্দরে স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? বলছে চেন্নাইটা 2017-তে এসেছিল। চেন্নাই, হলদিয়া, বিশাখাপত্তনম নাকি নব তুতিকোরিন। তো অপশন হয়ে যাবে আমাদের বিশাখাপত্তনম। অবশ্যই পূর্ব উপকূলের একমাত্র স্বাভাবিক বন্দর, ভারতের মধ্যে সর্বোত্তম হলো বিশাখাপত্তনম। তো এই বন্দরের প্রবেশপথ ডলফিন নোজ নামে একটা অন্তরীপের দ্বারা সুরক্ষিত হওয়ায় সামুদ্রিক ঢেউ ঝড়ঝঞ্ঝার হাত থেকে জাহাজগুলি নিরাপদে থাকতে পারে। ঠিক আছে। তো এরপরে 2016-তে একটা কোশ্চেন এসেছিল, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থার নাম কি? তো গার্ডেন রিচ ওয়ার্কশপ যেটা কলকাতায় আছে, হিন্দুস্তান শিপওয়ার্ড বিশাখাপত্তনমে আছে, মাঝগাঁও ডক মুম্বাইতে, কোচিন শিপইয়ার্ড কোচিতে। তো কোনটা হবে নির্মাণকারী সংস্থা? সব থেকে বড় হচ্ছে ডি, অর্থাৎ কোচিন শিপওয়ার্ড কোচি। ভারতের বৃহত্তম যে নির্মাণকারী সংস্থা কেরালার কোচি নামক স্থানে অবস্থিত। 1972 সালে কিন্তু এটা স্থাপিত হয়েছিল। তো হয়ে গেল আমার দুটো কোশ্চেন। এবারে চলে এসেছি 14-তে, ভারতের জনসংখ্যা, অর্থাৎ পপুলেশন অফ ইন্ডিয়া। তো এটা 2020-তে এসেছিল। সর্বশেষ সেন্সাস বা ইন্ডিয়ান পপুলেশন জনগণনা হয়েছিল কবে? 1991, 2001, 2011 বা 2019-এ। তো সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন হয়েছিল 2011 সালে। 2011 সালের জনগণনা ভারতের জনগণনার ইতিহাসে পঞ্চদশতম এবং স্বাধীন ভারতের 7ম জনগণনা। ঠিক আছে। তো এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় কোশ্চেনটা একটু বলি। 2017-তে এসেছিল জনগণনা। 2011 সালে ভারতের 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ কত ছিল, মানে কত পার্সেন্ট ছিল? 35 বছরের কম মানুষ কতজন আছে? তো 50%, 55%, 60% আর 65%। জনগণনা 2011 সাল অনুসারে ভারতের 35 বছরের মানে কম বয়সী জনসংখ্যা ছিল 50%। ঠিক আছে। তো লাস্ট হচ্ছে ভারতের জনবসতি, অর্থাৎ সেটেলমেন্ট অফ ইন্ডিয়া। তো এটা এসছে 2017-তে। দেখো এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো, মানে এলাকার জনবসতি মানে লোকজন আছে এরকম আছে। তো এরকম ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ কোনটা? মুম্বাই, দিল্লি, কলকাতা না চেন্নাই? তো এটা হবে নগরপুঞ্জের জনসংখ্যা 50 লক্ষের অধিক হয়ে থাকে তো মেগা সিটিতে। তো মিলিয়ন সিটি আর মধ্যে 6টি হলো মেগা সিটি, অর্থাৎ বৃহত্তম হচ্ছে মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু আর হায়দ্রাবাদ। তো 2011 সালের হিসাবে অনুযায়ী ভারতের হচ্ছে বৃহত্তম মুম্বাই জনসংখ্যা হচ্ছে সব থেকে বেশি। এই এখনো অবধি কিন্তু এই সোর্সটা মানে জানা গেছে যে সব থেকে বেশি হচ্ছে মুম্বাই। ঠিক আছে। এরপরে আপডেট হতে পারে।
কারণ জিওগ্রাফি তো সবসময় আপডেট হয়, একটার পর একটা ডেটা চেঞ্জ হতে থাকে, এখনো পর্যন্ত এটা জানা গেছে। তো আর একটা কোশ্চেনে আসি, ভারতের কোন 2014 ছিল এটা, স্লাম ফ্রি ইন্ডিয়া স্কিমে ভারতের প্রথম বসতিহীন শহর হলো জয়পুর, চণ্ডীগড়, আহমেদাবাদ নাকি মুম্বাই? ভারতের প্রথম বসতিহীন শহর হলো চণ্ডীগড়। চণ্ডীগড় হলো একটি পরিকল্পিত আধুনিক শহর যার নকশা তৈরি করেন ফরাসি স্থপতি। তার নাম হচ্ছে লে কর্বুসিয়ে। অত্যাধিক নগরায়নের জন্য এখানে জনবসতি বৃদ্ধি ঘটেছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর তত্ত্বাবধানে চণ্ডীগড়ের বসতি এলাকাগুলিতে ফ্ল্যাট নির্মাণ করা হয়, ফলে বসতি এলাকাগুলির বিলুপ্তি ঘটেছে। তো আজকের ক্লাসটা হচ্ছে পুরো বলে দিলাম ইন্ডিয়ান জিওগ্রাফির এতটা পার্ট, তো পুরো এই টপিকগুলোর উপর দিয়ে কোশ্চেন আসে। তোমরা চাইলে এই টপিকগুলো নানা রকম বই থেকেও কিন্তু কভার আপ করতে পারো, যেহেতু বিসিএস টা সামনে আসছে 19 তারিখে, আমরা জানি এখনো ফর্ম ফিল আপ চলছে, 5th এপ্রিল অব্দি ফর্ম ফিল আপ হবে। যারা এখনো ফর্ম ফিল আপ করনি অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও এবং প্রচুর প্রচুর মক টেস্ট দাও। আর একটা স্ট্র্যাটেজি তো আসবে 70 ডেজের, আমি বানাবো। প্লাস সব থেকে আগে যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ইন্ডিয়ান জিওগ্রাফির পার্টটা হয়ে গেছে, এবার আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পুরো এরকম সিলেবাস লিখে প্রত্যেকটা থেকে 2-3টে করে কোশ্চেন করে কমপ্লিট করাবো, তারপরে পরপর ভিডিওগুলো আসবে। আই হোপ ভিডিওটা তোমার ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে আমাকে জানিও, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।